হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। আর তোমাদের ভালোবাসায় আমি অনেক ভালো আছি, কারণ তোমরা আমাকে যে পরিমাণ ভালোবাসা দিয়েছ এবং সাপোর্ট দিয়েছ তা আমি কখনোই ভুলতে পারবো না। তাই তোমাদেরকে মজা দেওয়ার জন্য আবারও নতুন গল্প নিয়ে হাজির হলাম। গল্পটি শোনা মাত্রই আশা করি তোমাদের দাঁড়িয়ে যাবে এবং তোমরা সবাই হাতের কাজ করতে হেডফোন নিয়ে বসে যাও। যদি আমার গল্প শুনে মজা পাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো চলো বন্ধুরা, কথা না বাড়িয়ে আসল গল্পে চলে যাই। ভাবি, তোর না একটা দেবর আছে? দিবি তোর দেবরের সাথে আমার বিয়েটা? তাহলে তো আমরা দুজনেই এক বাড়ির বউ হয়ে যেতাম। গরম চায়ের কাপে চুমুক দিতে দিতেই প্রিয় বান্ধবী নিতুর উদ্দেশ্যে উক্ত কথাগুলো গদগ্ধ হয়ে বলে ওঠে মেহারিসা। বান্ধবীর কথার পিঠে তাল মেলায় নিতু। সহমত পোষণ করে তাই চট করে বলে বসল, বেড়ে বলেছিস তো? আমিও এমনটাই চাইছিলাম রে। তো শুভ দিনক্ষণ কি এখনই দেখা শুরু করে দিব? কি বলিস, আমার 7টা না 5টা না, একটা মাত্র দেবরজির বউ? নিতুর কথায় এবার লজ্জা পাওয়ার ভান ধরে দুহাতে মুখ থেকে নেয় মেহারিসা। হুট করে ওকে এমন লজ্জায় পড়তে দেখে নিতু হয়তো বেশ মজাই পেল। তাই তো খানিক রসিকতার ছলে বলল, ওলে আমার লজ্জাবতী লতা রে। নিজে বলেই নিজে কেমন লজ্জা পাচ্ছে এখন। বলি দেবর মশাই, যদি এ কথা একবারের জন্য হলেও শুনত তবে তোর কি হতো বলতো? মেহারিসা এবার মুখ থেকে হাত সরিয়ে লাজুক হেসে বলল, কি আর হতো, একেবারে বিয়ের পিড়িতেই না হয় বসতাম। বয়স তো আর কম হচ্ছে না আমার। মেহরিসার মুখে এমন কথা শুনে হেসে ফেল নিতু। গালে হাত ঠেকিয়ে বলল, বিয়ের আগে দুটো মিলে বাদরামি করতাম, এরপর শ্বশুরবাড়িতেও একসাথে বাদরামি করতে পারব। ভালোই হবে না বলো? নিতুর কথায় পাল্টা জবাব দিয়ে মেহারিসা কিছুটা টিপ্পনির সুরে বলল, সাথে কিন্তু তোর দেবরজি আর আমার ভাসুরজিও থাকবে। এতটুকু বলেই দুই বান্ধবী হেসে ফেলে একসাথে। তবে এ হাসি স্থায়িত্ব লাভ করার পূর্বেই গম্ভীর পুরুষালী কণ্ঠের থমথমে আওয়াজ কর্ণপাত হতেই থেমে যায় দুই রমণীর আলাপন। পাশ ফিরে চাইতেই সুঠাম দেহির এক সুদর্শন পুরুষকে নজরে পড়ে তার। এতক্ষণ যাবৎ ছোটবেলার বান্ধবী নিতুর সঙ্গে নিতুর দেবরকে নিয়ে ঠাট্টা মশকরা করলেও এখন তাকে হুট করে এভাবে সামনে পড়তে দেখে লজ্জায় আড়ষ্ট হবার উপক্রম হয়ে ওঠে তার। ইচ্ছে ছিল নিতুকে নন্দিনী বানাবার, তবে ওর কোনো ভাই ছিল না বিধায় আফসোসের অন্ত ছিল না তার। কেননা প্রিয় বান্ধবীকে যে তার নন্দিনী বানানোর স্বপ্নই রয়ে গেল। তবে বান্ধবীর ঘরোয়াভাবে আক্ত হবার পর যখন জেনেছে তার একটা দেবর আছে, তখন থেকেই এই চিন্তা মাথায় আতিপাতি করছিল তার। পুনরায় সেই থমথমে আওয়াজের জেরে ভাবনার সুতো টান পড়ে তার। চোখের সামনে ভেসে ওঠা পুরুষটির পানে চাইতেই চোকাচোকি হয় দুজনের। তবে তার স্থায়িত্ব কাল ছিল সামান্যই। মানুষটার চোখের মনি স্থির, নেই কোনো চঞ্চল ভাব। অথচ এমন দৃষ্টিই তাকে ভাবিয়ে তুলছে বেশ। আচ্ছা, লোকটা শুনে ফেলেনি তো কিছু? এটা ভাবতেই ভয়, লজ্জা, অস্বস্তির সংমিশ্রণে এমনই এক মিশ্র অনুভূতির ক্রিয়া হয় তার মাঝে। তাই তো আর সেখানে এক মুহূর্তও না থেকে চায়ের কাপ হাতে নিয়ে চলে আসে বেলকনির এক কোণে। ও চলে যেতেই মেহারিসা পুনরায় ফিরে আসে আগের অবস্থানে। এরপর বেশ কৌতূহলের সহিত বলে ওঠে, হ্যাঁ রে, কি জন্য এসেছিলেন উনি এখানে? মেহারিসার পানে পূর্ণ দৃষ্টিতে চেয়ে নিতু কিছুটা ঠাট্টার ছলে বলল, বাব্বাহ, বিয়ে হয়ে পারল না এখনই এত জেরা? এরপর না জানি কি করতে কি করে বসিস। নিতুর এমন হেয়ালিপনায় মেহারিসা অধৈর্য হয়ে পড়ে। না পেরে তাই বলল, আরে হেয়ালি ছেড়ে বল না ইয়ার। ওই তোর ভাইয়ার কি একটা কাগজ হবে হয়তো, আমায় দিতে বলল তাই দিয়ে দিলাম। নিতু কোনরূপ ভনিতা ছাড়াই সোজাসাপটা উত্তর করল। মেহারিসা শুধু ছোট করে ওহ বলল। এভাবে কিছু সময় নীরবতার পর নিতু মেহারিসার পানে চেয়ে বলে উঠল, তুই ওকে দেখে তখন ওভাবে চলে গেলি কেন? হুট করে নিতুর এহেন প্রশ্নের জবাব দেবার মতো উত্তর খুঁজে পায় না সে। ওর এমন অবস্থা দেখে হেসে নিতু বলল, থাক, আর অতশত ভাবতে হবে না। বুঝেছি সোনা, তুমি লজ্জা পেয়েছ। শোনো মেয়ে, তোমার ভাইয়া ফিরলে তার কানে আমি এ কথা তুলবই। আবেহ, তুই সিরিয়াসলি কেন নিচ্ছিস? আমি তো মশকরা করে বলেছিলাম তখন। মেহারিসার কথায় হয়তো বেশ মজাই পেল নিতু। কিছুটা ঝুঁকে তাই ভ্রু নাচিয়ে বলল, তুমি মশকরা করলেও আমি কিন্তু সিরিয়াসলি নিয়ে ফেলেছি বেইব। মেহারিসা তাজ্জব বনে যায় নিতুর এহেন মন্তব্যে। ইস, কি অসভ্য মেয়ে রে বাবা, বললেই অমনি সব হয়ে যায় নাকি? এটা তো কথার কথা ছিল মাত্র। না পেরে প্রসঙ্গ এড়াতে তাই চুপ থাকাটাই শ্রেয় মনে করল সে। নিতুকে বিদায় জানিয়ে আসার পথে ঘটল আরেক বিপত্তি। পেছন থেকে নিতু হঠাৎ বলে উঠল,
সাবধানে যাস, আমার একটা মাত্র দেবরের সুইটহার্ট। সামনের ড্রয়িং রুমেই বসেছিলেন নিতুর শাশুড়ি আর নন্দ। আকস্মিক নিতুর এহেন রসিকতায় তাদের দৃষ্টির আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে মেহারিসা। ভদ্রমহিলা অর্থাৎ নিতুর শাশুড়ি যেন কেমন আর চোখে চেয়ে থেকে কি মনে চলে যান রান্নাঘরের পথে। এদিকে নিতুর ননদ তো মেহারিসাকে দেখেই খুশিতে এক লাফে উঠে এসে তাকে জড়িয়ে ধরে। এরপর বেশ উচ্ছ্বাসের সহিত বলে বসে, আরে তুমি এখানে? কেমন আছো ছোট ভাবি? আচমকা নিতুর নন্দের মুখে ছোট ভাবি সম্বোধন শুনে বিষম খেয়ে যায় মেহারিসা। সাথে উপরি পাওনা স্বরূপ নিতুর দেবরকে এসেও ঠিক তখনই উপস্থিত হতে হল। এবার যেন বেশ অস্বস্তিতে পড়ে যায় সে। আর এদিকে কাশতে কাশতেও হয়েছে তার বেহাল দশা। মেহারিসার এমন অবস্থা দেখে নিতু বেশ উতলা হয়ে বলে উঠল, আরে কি একখান কথা বললি, বেচারি তো কাশতে কাশতে শেষ। দাঁড়িয়ে না থেকে শিগগিরই ওকে এক গ্লাস পানি দে তন্নি। না থাক, তার কোনো প্রয়োজন নেই, আমি ঠিক আছি। কোনো রকমে কাশি থামিয়ে এতটুকু বলে যখনই আবার যাওয়ার জন্য উদ্যত হয়, ঠিক তখনই ঘটে আরেক বিপত্তি। বেখেয়ালে সিঁড়ি বেয়ে নামতে গিয়ে পা ফসকে পড়ে যেতে নেয়, এমন সময় একজোড়া বলিষ্ঠ হাত এসে ঠেকিয়ে দেয় তাকে। ঘটনার আকস্মিকতায় ভয়ে চোখ মুখ খিচে ফেলে সে। এর কিছুক্ষণ পর যখন দেখে পড়ে যাওয়ার মতো কোনো ঘটনা ঘটেনি তখনই চট করে চোখ উপরে তোলে, দেখে আবারও সেই মানুষটা। এত সময় অস্বস্তির মাঝে থাকলেও এবার যেন বেশ বিপাকে পড়ে যায় সে। নিজের দিকে মেহারিসার নজর পড়তেই সে কিছুটা বিরক্তিমাখা স্বরে বলে উঠল, এই যে মিস, চোখ খুলে পকেটে রেখে হাঁটেন নাকি? একটু দেখে শুনেও চলতে পারেন না? কিন্তু আমার জামায় তো কোনো পকেট নেই। লোকটার কথার পিঠে মুখ ফসকে এতটুকু বলে নিজেই নিজের মুখ চেপে ধরল। আজ মেহারিসার দিনটাই খারাপ, কেমন সব উদ্ভট ঘটনা ঘটছে তার সাথে। তবে সামনে থাকা মানুষটা দমে না। পূর্বের ন্যায় চোখে মুখে বিরক্তির রেশ বজায় রেখে বলল, তাহলে বোধহয় ভুলে বাসায় ফেলে এসেছেন। নয়তো কেউ এই দিনের বেলাতেও কানার মতো চলে কিভাবে? এতটুকু বলেই মেহারিসার উত্তরের অপেক্ষায় না থেকে হনহনিয়ে নিজ কক্ষের উদ্দেশ্যে চলে যায় সে। তবে লোকটার এমন কথায় বেশ অপমানবোধ করে মেহারিসা। আর এদিকে তো নিতু এবং তন্নি হেসে কুটি কুটি। দুই রমণীর হাসি থামানোই যেন এখন দুষ্কর। মনে হচ্ছে এখানে কিছু সময় পূর্বে হাস্যরসাত্মক কোনো ঘটনা ঘটে গেছে। এসব দেখে মেহারিসা এবার কিছুটা চটে গিয়ে বলল, তোর দেবর আমাকে অপমান করল আর তুই ৩২ পাটি দাঁত বের করে কেলিয়ে যাচ্ছিস সমান তালে। মেহারিসার কথায় কোনোরকমে হাসি থামায় নিতু। তবে তন্নির হাসি থামে না, সে তো একনাগারে হেসেই চলেছে। শুকনো কাশি দিয়ে নিতু কিছুটা স্বাভাবিক ভঙ্গিমায় বলল, আরে প্রথম দিনই দেখা হয়ে পারল না অমনি ঝগড়া দিয়ে শুরু করলি, এরপর দেখবি আস্তে আস্তে তোদের ভালোবাসা জমে একেবারে ঘিয়ে মাখা সন্দেশ হয়ে যাবে। তবে যাই বলিস না কেন, তোদের ঝগড়াটা কিন্তু দারুণ ছিল। হ্যারি আপ। কোনোরকমে এতটুকু বলে পুনরায় হাসে নিতু। তা দেখে মেহারিসার বড্ড রাগ হয় এবার। কোথায় তার পক্ষ নিবে তা না করে উনি উনার দেবর মহাশয়ের পক্ষ নিচ্ছেন। রাগ দমিয়ে তাই কোনোরকমে দাঁতে দাঁত পিষে বলল, তুইও যেমন তোর দেবরও তেমন। এতটুকু বলেই গটগট পদে বেরিয়ে পড়ে সে। তন্নি এত সময় নীরব দর্শকের ভূমিকা পালন করলেও এখন আর করে না। নিতুর কাঁধে এক হাত ঠেকিয়ে মেহারিসার যাওয়ার পানে চেয়ে বলল, তবে যাই বলো না কেন ভাবি, ছোট ভাবিকে কিন্তু বেশ মনে ধরেছে আমার। তন্নির বলা কথাগুলো সবটাই কর্ণপাত হয় তার। ইচ্ছে করছে দুটোকে গিয়ে দুঘা লাগিয়ে দিতে। কোনো কুক্ষণে যে মরতে মরতে ঠাট্টার ছলে ওই কথাগুলো বলতে গেল, এ ভেবেই নিজের কপাল নিজের চাপড়াতে ইচ্ছে করছে। ইস, বান্ধবীর শ্বশুরবাড়িতে প্রথম দিন পা রাখতে না রাখতেই কি কানটাই না ঘটল তার সাথে। আজকের পর থেকে এই মানুষগুলোর সামনে কিভাবে নিজের মুখ দেখাবে তা ভেবেই লজ্জায় ইঁদুরের গর্তে লুকিয়ে পড়তে মন চাচ্ছে তার। কিন্তু আফসোস, তার মতো মস্ত বড় প্রাণীর তো আর ইঁদুরের গর্তে জায়গা হবে না। আজ থেকে আমাদের আলাদা করে দেওয়া হলো। অপরাধ, নিজের পছন্দ করা মেয়েকে বিয়ে করেছি বলে ওকেও বাড়ি থেকে ত্যায্য করার কথা বলা হয়েছে। বলা হয়েছে সে আর যেন কখনো ওর বাড়ির দিকে ফিরেও না তাকায়। আমরা দুজনেই কলেজে পড়ালেখা করি। অনেক দিনের সম্পর্ক আজ পূর্ণতা পাওয়া মাত্র আমাকে বাবা আর নিজের সাথে রাখলেন না। তনুকে সাথে নিয়ে বসে আছি, এলাকার মানুষ এসে ভরে গেছে, সবাই কানাঘুষা করতেছে, কেউ আমার পক্ষে বলতেছে, আবার কেউ বাবা মায়ের পক্ষে কথা বলতেছে। তনু মাথা নিচু করে বসে আছে, তাকে কিছু বললাম না। মানুষজন সব চলে গেল। তনুকে বললাম, আর যাই হোক তোমাকে আমি পেয়েছি। তনু বলল, কিন্তু সবাই যে আমাদের দূরে সরিয়ে দিল।
হাফ ছেড়ে বললাম, ওনারাই একদিন আমাদের কাছে টানবে, সেদিন হয়তো আমরাই আর তাদের মাঝে ফিরতে পারব না। এমন সময় মা ঘরে এসে একটা পটে করে কিছু চাল আর পেঁয়াজ মরিচ দিয়ে গেল, বলল, এটা দিয়ে তোরা যেভাবে খুশি চালিয়ে নিস। বললাম, শুধু পেঁয়াজ মরিচ দিলে? মা বেশি কিছু না বলে চলে গেল। তনুর চোখে পানি, সে বলল, এখন আমাদের কি হবে বলো তো? আমরা চলব কিভাবে? এখন হয়তো রাগের মাথায় বাবা আমাদের আলাদা করে দিলেও হয়তো পরে মেনে নিবে, আর যদি নাই নেয় তাহলে আল্লাহর দুনিয়ায় ব্যবস্থা কিছু একটা হবে। তনু আমার কথায় চুপ হয়ে গেল। নতুন বাড়িতে এসে সেও নিজেকে মানিয়ে নিতে পারতেছে না। আমি ঘর থেকে বের হয়ে পাশের বাড়ির ভাবিকে ডেকে আনলাম, তিনি এসে ভাত রান্না করলেন, কিন্তু খাবো কি দিয়ে? মা তো শুধু পেঁয়াজ আর মরিচ দিয়ে গেছে। ভাবি কিছু না বলে নিজেই বাড়ি থেকে কয়েকটা আলু এনে ভর্তা করে দিলেন। ভাত রেডি। তনুকে বললাম, নাও তোমার বউ ভাতের খাবার, ভাতের সাথে আলু ভর্তা। সে কিছু না বলে খেয়ে নিল। সারাদিন কিছু খাওয়া হয়নি ওর। খাওয়া দেখে মনে হলো মেয়েটা সারাদিন খায়নি, তাই এটাই হয়তো ওর কাছে অমিত মনে হচ্ছে। খাওয়া দাওয়া সেরে শুয়ে আছি। কেমনে কি করব সেই চিন্তায় দুজন আধমরা হয়ে গেলাম। কয়েকটা বন্ধুর কাছে ফোন দিয়ে বললাম, বিপদে পড়েছি, এই সময় তোরা না সহযোগিতা করলে আমার অবস্থা খারাপ হয়ে যাবে। তারপর তাদের সব খুলে বললাম। ওরা শুনে যার কাছে যতটুকু ছিল ওরা আমার অ্যাকাউন্টে পাঠিয়ে দিল। মোটামুটি কিছু টাকা হলো। তনুকে দেখালাম, বললাম, আপাতত কিছু দিন চলার মতো হয়েছে। তনু কিছুই বলছে না, সে শুধু তাকিয়ে আছে। স্বামীকে সারপ্রাইজ দিতে গিয়ে নিজেই সারপ্রাইজড হয়ে যায় অনু। তার স্বামী একটি মেয়ের সাথে বিবস্ত্র অবস্থায় শুয়ে আছে। হঠাৎ দরজায় খোলার আওয়াজে দুজনেই ফিরে তাকায় ও চমকে যায়। তাড়াতাড়ি করে এলোমেলোভাবে কাপড় নিয়ে মেয়েটি ওয়াশরুমে চলে যায়। অনুর স্বামী শাফিন কোনো রকম কাপড় পরে অনুকে প্রশ্ন করে, শাফিন, অনু, তুমি আজকে? তোমার তো পরশু আসার কথা ছিল। অনুর বুক ফেটে কান্না আসছে, তারপরেও নিজে কান্নাকে সংযত রেখে সে বলল, অনু, কেন আজকে এসে তোমাদের এই অবস্থায় দেখে কি খুব বেশি সমস্যা করে দিলাম? শাফিন, দেখো অনু, আই ক্যান এক্সপ্লেইন। এরই মাঝে ওয়াশরুম থেকে মেয়েটি বেরিয়ে এল। অনু আর নিজেকে ঠিক রাখতে পারল না, অঝরে কান্না করতে লাগল আর আচমকা গিয়ে মেয়েটির গালে চড় দিতে লাগল আর চিল্লিয়ে বলতে লাগল, অনু, এই মেয়ে তুমি কে? এখানে এভাবে কি করছিলে? আর কতদিন ধরে চলছে এইসব? তোমাদের লজ্জা করে না এসব করতে? এইবার শাফিনের দিকে ফিরে, আপনার শরীরে এতই তেজ যে 3 দিন বাপের বাড়ি যাওয়াতে আর থাকতে পারছিলেন না, যে শরীরের তেজ মিটাতে পতিতা ঘরে তুললেন। এইবার মেয়েটি ফুঁসে উঠে বেশ ঝাঝালো কণ্ঠে বলল, মেয়ে শাফিন, তুমি চুপ করে বসে আছ কেন? তোমার স্ত্রী সেই কখন থেকে আমাকে যা তা বলে যাচ্ছে, তুমি কি তাকে কিছু বলনি আমাদের সম্পর্কের কথা আর তোমাদের ডিভোর্স ব্যাপারে? কথাটি শুনে অনুর মাথায় আকাশ ভেঙে পড়ল। শাফিন, ইরা সোনা, আসলে আমি সময় পাইনি ওকে বলার। আমি ঠিক করেছিলাম ও বাবা বাড়ি থেকে ফিরলেই ওর সাথে ডিভোর্সের ব্যাপারে কথা বলবো। এর আগেই। অনু, ডিভোর্স? কিসের ডিভোর্স? শাফিন কি বলছে এই রাস্তার মেয়েটা? একটা রক্ষিতার কথায় তুমি থাস। আর কিছু বলতে পারল না অনু, তার আগেই শাফিন এলোপাথারি মা রোতে লাগল। শাফিন, তোর সাহস তো কম না, তুই আমার সামনে আমার ইরাকে বাইরের মেয়ে বলছিস, রক্ষিত বলছিস। আজকের পর আমি আর তোর মুখ দেখতে চাই না, আমার চোখের সামনে থেকে চলে যাবি সারা জীবনের জন্য, আর কিছুদিনের মধ্যেই ডিভোর্স লেটার পেয়ে যাবি, বলে আর শাফিন ঘরে থাকল না, বাইরে বের হয়ে গেল। এবার ইরা অনুর সামনে গেল। ইরা, দেখলে তো কার স্থান কোথায়? তারপর ইরাও বের হয়ে গেল ঘর থেকে। দরজার পাশে বসে কান্না করছে অনু। ওঠার শক্তিটুকু নেই শরীরে। এর আগে কখনো গায়ে হাত তোলেনি শাফিন, কখনো জোর গলায় কথা পর্যন্ত বলনি। আর আজ সব শেষ হয়ে গেল। কি কমতি ছিল তার মধ্যে? কিছুদিন ধরেই অনু শাফিনের ব্যবহার লক্ষ্য করছিল। আগে অনু দুষ্টুমি করলে শাফিন খুশি হতো, আর এখন বিরক্ত হয়। প্রত্যেকটা কাজে নানান ধরনের কথা শোনায়, যার তার সাথে তুলনা করে আর খারাপ ব্যবহার করে। কিন্তু কিছুক্ষণ পর আবার মাফ চেয়ে নিত, বলতো কাজের চাপে মাথা গরম থাকায় এরকম ব্যবহার করে। তাই অনু শাফিনের ব্যবহারগুলো মেনে নিয়েছিল। শাফিন আর অনু বিয়ে ছিল প্রেমের বিয়ে। 2 বছর সম্পর্কের পর শাফিন আর অনু পালিয়ে বিয়ে করে। শাফিন বেকার থাকায় অনুর পরিবারের লোক তাকে মেনে নেয়নি। তাই তো 20 বছরের ভালোবাসাকে পায়ে ঠেলে শাফিনের হাত ধরে পালিয়ে গিয়েছিল। ভেবেছে কিছুদিন পর সবাই মেনে নেবে, আর মেনে নিয়েছিল তাদের বিয়ের 1 বছর পর। শাফিনের পরিবার বলতে ওর মা, বড় ভাই, ভাবি ছিল, কিন্তু চাকরি হবার পর শাফিন আলাদা হয়ে যায়। অনুর শাশুড়ি অনুকে পছন্দ করতেন না।
উঠতে বসতে নানা ধরনের কথা শোনাত। ভালো ব্যবহার করতেন না, কিন্তু তবুও কখনোই তার মুখের উপরে কোনো কথা বলেনি। তার সব কথা মানতে চেষ্টা করত অনু। যথেষ্ট সম্মান করত অনু তার শাশুড়িকে। শাফিনের ভাবির সাথে ভালো সম্পর্ক ছিল অনুর। সম্পর্কে যা হলেও অনু আর রিধির সম্পর্ক ছিল দুই বোনের মত। অনু ভাবির নাম রিধি। অনু বাবা মায়ের একমাত্র সন্তান, আর রিধি অনুকে নিজের ছোট বোনের মতো স্নেহ করত। আর শাফিনের বড় ভাই শাওন তাকে ছোট বোনের মতো আদর করত। বিয়ের 1 বছর পর অনুর পরিবার মেয়েকে মেনে নিয়ে অনুকে তাই প্রায় যাওয়া আসা করত, কিন্তু থাকতে পারত না শাফিনের কারণে। তার কথাম তো অনুর বুকে মাথা রেখে না ঘুমালে তার ঘুম হয় না। তাই অনু সারাদিন তার বাবার বাসায় থাকলেও রাতে শাফিন তাকে নিয়ে যেত। কিন্তু অনুর মায়ের শরীর খারাপ থাকার কারণে কিছু দিনের জন্য থাকতে গিয়েছিল, আর 2 দিন পর আসার কথা ছিল। কিন্তু হঠাৎ মাথা ঘুরে পড়ে যায়। তারপর ডাক্তার দেখানো হলে ডাক্তার কিছু টেস্ট দেয়া রিপোর্ট পাওয়ার পর জানতে পারে অনু প্রেগন্যান্ট। তার জন্যই অনু শাফিনকে সারপ্রাইজ দিতে 2 দিন আগেই বাসায় এসেছিল, কিন্তু তারপর যা হলো তার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। অনুর শরীরের আঘাতের থেকে মনের আঘাতটা বেশি ছিল। সে শাফিনের এমন পরিবর্তন মেনে নিতে পারছে না। বহু কষ্টে উঠে দাঁড়াল অনু। তারপর বারান্দায় দোলনায় বসে পড়ল। তার প্রেগন্যান্সির খবর আর দেওয়া হল না শাফিনকে। শাফিনের সাথে কথা বলতেই হবে, তারপর সে যাবে শাফিনের জীবন থেকে সারা জীবনের জন্য, কিন্তু তার কিছু প্রশ্নের উত্তর দিতে হবে শাফিনকে। এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়ল অনু জানে না। অন্যদিকে শাফিন ভাবছে। রাফসান তার সদ্য বিবাহিত দ্বিতীয় স্ত্রী জুহাইরাকে নিয়ে বরবেশে প্রবেশ করল বাড়িতে। বাড়ির গেইটে নতুন বউ এর আগমন ঘটতেই বাড়ির সবার হইচই পড়ে গেল। কয়েকজনের নতুন বউকে ঘরে তোলার তাড়া, কারো আবার নতুন বউ দেখার তাড়া। স্বামী দ্বিতীয় বিয়ে করে বউ নিয়ে এসেছে এই খবর ফারিনের কান অবধি গিয়েছে, কিন্তু এতে যে তার তেমন আগ্রহ নেই সেটা তার চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে। দুপুরের খাবার মিশকালো সন্ধ্যায় এসে খাচ্ছে ফারিন। প্লেটের অবশিষ্ট খাবারটা শেষ করেই সে রুমের উদ্দেশ্যে হাঁটা ধরল। সাধারণত কোনো পুরুষ দ্বিতীয় বিয়ে করলে আশেপাশে কানাঘুষা চলে। প্রথম স্ত্রীর নাকচ অবস্থা দেখে মানুষ হাহুতাশ করে, কিন্তু সরকার বাড়িতে সেটার কিছুই হচ্ছে না। প্রথম স্ত্রী ফারিনও ভাবলেশহীন অবস্থায় আছে, যেন কোনো কিছুই হয়নি। শ্যামবর্ণ রঙের মেয়েটার গা ভর্তি গহনা, টকটকে লালো জামদানি শাড়িটা সম্পূর্ণ শরীর ঢেকে রেখেছে। চোখে মুখে অস্বস্তি। মেয়েটার বয়স 20, ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়েছে কেবল। এর মধ্যেই রাফসানের দ্বিতীয় বউ হয়ে সরকার বাড়িতে তার আগমন ঘটল। নাম তার উম্মে জুহাইরা, নিম্নমধ্যবিত্ত পরিবারের বড় মেয়ে। হুট করে বিয়েটা হলেও বিয়ের কিছু সময় আগে জুহাইরার বাবা সুলাইমান কাপা কাপা গলায় মেয়েটাকে জানালো, মা, ছেলের এটা দ্বিতীয় বিয়ে, আমরা রাজি, তোর কোনো আপত্তি নেই তো? টানাপোড়েনের সংসার। মেয়ে হিসেবে দেখতে আহামরি সুন্দরী নয় সে, যে কেউ এসেই বিয়ে করে নিবে এমনটাও নয়, বরং বর্তমান পরিস্থিতি হিসেবে জুহাইরার অবস্থা খুবই বিব্রতকর। কেউ কেউ ফিসফিস করে বলছে, মায়ার তো রাজ কপাল গো, এমন ঘরের পোলা আইছে বিয়া করতে। হোক না দ্বিতীয় বউ, তাতে সমস্যা কি? জুহাইরা বুঝল আশেপাশের মানুষের সব কিছুতেই সমস্যা চোখে লাগে, আবার সমস্যা লাগেও না। ছোটকাল থেকে বাবার মুখের উপর কথা বলেনি মেয়েটা। বাবার করা কাজে আজ পর্যন্ত জুহাইরা অসন্তুষ্ট হয়নি। বিয়ের মতো এত বড় একটা সিদ্ধান্তে সে ঠিক কি বলবে বুঝতে পারেনি। ভাগ্যের দোহাই দিয়ে বিয়েতে রাজি হয়ে গেলেও মাথার মধ্যে প্রশ্ন থেকেই গেল যে রাফসান ঘরে বউ রেখে আবারও বিয়ে করছে কেন? রাফসানের দাদি শ্যামলা বানু লাঠি হাতে কাপা কাপা পায়ে এগিয়ে এসে বসে থাকা জুহাইরার সামনে বসল। উদ্দেশ্য নাতবু দেখবে। যত সাহসী মেয়েই হোক, প্রথম প্রথম শ্বশুর বাড়িতে এসে নতজানু হয়ে থাকতে হয়, আর মনের মধ্যে তো অহরহ ভয় থাকেই। এদিকে জুহাইরা এত বড় বাড়ি আর বাড়ি ভর্তি এত এত মানুষজন দেখে অবাক না হয়ে পারছে না, সাথে অস্বস্তি তো আছেই। মনে মনে কেবল ভাবছে, গু আব্বা আমারে কই বিয়া দিল? এত বড় বাড়ি, এত বড় মানের মানুষজনের কি খুব বেশি দরকার ছিল আমার? আমি মানিয়ে নিতে পারবো এনাদের সঙ্গে। মুখটা অমন গোমরা করে রাখছ কেন রে জমিদারের বেটি? এত বড় বাড়ির বউ হইয়াও কি মনে আনন্দ নাই? জুহাইরা ভাবনার জগৎ থেকে বের হয়ে আতঙ্কে উঠল। সামনে বসে থাকা দাদির কথায় আশেপাশে দাঁড়িয়ে বসে থাকা মানুষগুলো মুখ চেপে হাসছে, কিন্তু জুহাইরার বুঝে আসলো না এখানে হাসির কি হল, আর তারও কি হাসা দরকার? না হাসলে আবার যদি কিছু বলে? দাদির উদ্দেশ্যে সালাম দিল সে।
শ্যামলা বানু জুহাইরার থুতনিতে হাত রেখে মুখটা উঁচু করে দেখেই কিছুটা মুখ কুচকে আওড়ালো, খো নাতবুতো দেখি অমাবস্যার রাইতের লাগান। যাগ্গে বরটার যা দেমাক, অতি সুন্দরী বলে আসমানে উইঠা থাকে। মাটি তো পা ফালায় না। ছোটকাল থেকে গায়ের রং নিয়ে কম বেশি কথা শুনতে হয়েছে তাকে। বিয়ে হয়ে নতুন জায়গায় এসেও নিস্তার পেল না। এ যেন জন্মান্তর অভিশাপ। মৃত্যুর আগ পর্যন্ত এই কুটুকথা শুনতেই হবে। একে তো পরিবার ছেড়ে আসার শোক, তার উপর এমন কথাবার্তা। জুহাইরা মেনে নিল, এমনটাই ছিল তার নসিবে। চোখের কোণের পানিটা ডান হাতের পিঠের সাহায্যে মুছে নিল। বাড়ির হইচই কিছুটা কমে এসেছে। হুট করে বিয়ে হওয়াতে মেহমানদের ততটা আনাগোনা নেই। রাতের খাবার সাজিয়ে কোহিনূর বেগম ডাকল নতুন বউ, ছেলে মেয়ে সবাইকে। জুহাইরা তখনও বধূ বেশে বসে আছে। প্রস্তুতি মানুষদের মনোভাব সে বুঝতে পারছে না তেমন। কাউকে দেখে মনে হচ্ছে মনোভাব ভালো, আবার কিছুক্ষণ পরেই যেন মনে হচ্ছে ভালো নয়। এমন দুটানায় জুহাইরার মাথা ধরে আসল। সারাদিনের ক্লান্তিতে শরীর অসাড় হয়ে আসছে। খাটে হেলান দিয়ে শুয়ে পড়ল। খেতে ডাকা হয়েছে, তবে দুবারের বেশি ডাকা হয়নি। জুহাইরার মন ভারী হল। ভাবছে মা তো খেতে না চাইলেও কতবার করে ডেকে নিত। অফচেরা তাৎক্ষণিক মনকে বুঝালো তারা তো আর মা না, আর না আপন কেউই। কিন্তু সারা জীবন অভিনয় করে যেতে হবে যে তারা আপন, খুবই আপন। রাতের আকাশে দুই একটা তারা দেখা যাচ্ছে। বাহিরে হিম শীতল মৃদু বাতাস। খোলা জানালা দিয়ে হুহু করে বাতাস আসছে, ঠান্ডা সেই বাতাস গায়ে লাগতেই কাঁপুনি চলে আসে। খাটে গোমটা দিয়ে শুয়ে থাকা ঘুমন্ত জুহাইরার শরীরে সেই বাতাস লাগতেই মনে হল ক্ষতস্থানে কেউ শয়তনে মলম লাগিয়ে দিচ্ছে। অতি আরামে জুহাইরার ঘুম গা হল। মধ্যরাত, প্রতিদিনকার মতো ফারিন স্বাধীনচেতা নারী। কারও উপর নির্ভরশীল হয়ে চলতে তার বিবেকে বাধে। সে নিজেকে স্বাধীনভাবে বাঁচাতে চায়। মুক্ত পাখির মতো উড়ে বেড়াতে চায়। উচ্চবিত্ত পরিবারের মেয়ে ফারিন মনে করে সংসার করা মানে নিজেকে বন্দি পাখির মতো খাঁচায় আটকে রাখা। স্বামীর কথা মতো চলাফেরা, সাংসারিক ব্যস্ততা কিংবা সংসারের গণ্ডিতে সে নিজেকে আটকে রাখতে পারবে না। একমাত্র মেয়ের হাজবেন্ড বিয়ে করে ফেলেছে, সে খবর ইতিমধ্যেই ফারিনের বাবার কানে গিয়েছে। উনি ভীষণ উত্তেজিত হয়ে রাফসানকে কল দিলেও রাফসান জানিয়ে দেয় উনি যেন নিজের মেয়ের কাছ থেকে জেনে নেয় সে কেন দ্বিতীয় বিয়ে করেছে। ফারিনের বাবা ফারিনের কাছে কল দিয়ে জানতে চাইলেন রাফসান কেন আবার বিয়ে করেছে। কোনো দিক থেকে কোনো সমস্যা দেখা যাচ্ছে না, তাহলে আরেক বিয়ে করার তো কোনো প্রশ্নই আসে না। বাবার এমন প্রশ্নে ফারিন যথেষ্ট বিরক্ত নিয়ে জানালো, কো আব্বু তোমাদের কি সমস্যা হচ্ছে সে বিয়ে করাতে বলো তো? আমার তো কোনো সমস্যা হচ্ছে না, তাহলে তোমাদের এত সমস্যা কেন? ভদ্রলোক ধমকে উঠল, জাস্ট শাট আপ ফারিন। দিন দিন তোমার সাহস বেড়ে যাচ্ছে। নিজের হাজবেন্ড ঘরে বউ রেখে আরেক মেয়েকে বিয়ে করে নিয়ে এসেছে, অথচ তাতে তোমার খারাপ তো লাগছেই না, বরং একটু লজ্জাও লাগছে না। ফারিন শাসনের মেয়ে নয়, বাবার আদরের মেয়ে সে। এমন ধমকা ধমকি হজম হল না তার। রেগেমেগে ফোনটা কেটে দিয়ে বিড়বিড় করতে লাগল, ও যতসব আনকালচার পাবলিক। সে বিয়ে করেছে এটা তার খুশি। আমারও ইচ্ছে করলে আমিও বিয়ে করব। এতে সমস্যাটা কোথায়? সবারই স্বাধীনতা রয়েছে। জীবন একটাই, সো লেটস এনজয়। প্রকৃতির নিস্তব্ধতা জানান দেয় ফারিন অহংকারে বশীভূত। হিতাহিত গানশূন্য সে। তার দুনিয়া জুড়ে সংসার নামক কোনো কিছু নেই, তাকে এক প্রকার জোর করে সংসার নামক বেড়াজালে বন্দী করা হয়েছে। কিন্তু যে পাখি খাঁচায় থাকতে চায় না তাকে আদৌ বন্দী করে রাখা যায়? রাত আরও গভীর হল। খাটের এক কোণায় জুহাইরা এখনো ঘুমে। রাফসান রুমে এসেছে প্রায় 1 ঘণ্টা হয়েছে। রুমে ঢুকেই ঘুমন্ত স্ত্রীর দিকে নজর গেল তার। বুঝল ক্লান্ত থাকায় ঘুমিয়ে গিয়েছে। রাফসান ফ্রেশ হয়ে রুমের মধ্যে পায়চারি করতে লাগল। মেয়েটার সাথে একটু কথা বলার দরকার ছিল, কিন্তু সে তো ঘুমিয়ে আছে, ডাকা উচিত হবে। আবার না খেয়েও ঘুমিয়েছে। কি করা যায়? জুহাইরা একটু নড়েচড়ে উঠল, মনে হচ্ছে ঘুম হালকা হয়ে গিয়েছে। একটু জাগ্রত হতেই দেখল ঠিক তার সামনে এক লোক চেয়ার টেনে বসে আছে। জুহাইরা হঠাৎ করে সামনে পুরুষ লোক দেখে ভয় পেল। এ কি? উনি কে? তাৎক্ষণিক মন জবাব দিল, উনি তোর হাজব্যান্ড, বিয়ে করা জামাই। জুহাইরার মনে পড়ল তার বিয়ে হয়েছে সন্ধ্যায়। অনেক কাহিনী হওয়ার পর সে ঘুমিয়ে গিয়েছে। ইস, কি ভুলটা হল। ঘুমাতে গেলাম কেন? উনাকে কত কিছু জিজ্ঞেস করার আছে। আর আমি কি না ঘুমাচ্ছিলাম? ভাবতেই জুহাইরা লজ্জা পেল।
শাড়ি ঠিক করে উঠে বসতেই ঝিমুতে থাকা রাফসান নড়েচড়ে বসল। সহজ হওয়ার চেষ্টা করে মুচকি হাসার চেষ্টা করল। জুহাইরা কি করবে বুঝতে পারছে না। একে তো নতুন মানুষ, তার উপর তাকে অপেক্ষায় রেখে সে ঘুমাচ্ছিল। ভীষণ বাজে কাজ করে ফেলছে এমন ভাবভঙ্গি করে জুহাইরা মিনমিনে কণ্ঠে সালাম দিল রাফসানকে। সালামের জবাব নিয়ে রাফসান উঠে এসে খাবার প্লেট সামনে এনে ভাত মাখিয়ে জুহাইরার সামনে লোকমা ধরল। লজ্জা পেল মেয়েটা। কি করবে? খাবে নাকি বলবে নিজের হাতেই খেতে পারবে? না না, এসব বললে যদি আবার কিছু মনে করে। ইস, কি যন্ত্রণায় পড়লাম। কি হচ্ছে, খাচ্ছ না কেন? হা করো। রাফসানের ডাকে জুহাইরা আর এক মুহূর্ত না ভেবে এগিয়ে এসে ভাতের লোকমা মুখে পুরে নিল। এমনিতেও খিদে ছিল, তাই আর তালবাহানা করতে পারল না। সেই সকালে যে খেয়েছিল এরপর আর খাওয়া হয়নি। দুপুরেই বিয়ের কথা কানে আসতেই তো নাওয়া খাওয়া সব ভুলে বসেছিল। খাওয়া শেষ করে রাফসান জুহাইরাকে ডেকে জানতে চাইল, ও আমার সাথে বিয়ে করে তোমার কোনো সমস্যা হচ্ছে, বা তুমি অখুশি? জুহাইরা নাক মুখ কুঁচকে মনে মনে ভাবল, ইস আসছে ব্যাডা এতক্ষণে সম্মতি জানতে। বিয়ের আগেই মেয়ের সম্মতি জানতে হয় রে ব্যাডা। মনে মনে এসব ভাবলেও মুখে বলল, ই বেয়াদবি মাফ করবেন, অখুশি হলে কি আমাকে বাড়িতে রেখে আসবেন? রাফসান ভ্রু কুঁচকে আর চোখে জুহাইরার দিকে তাকাল। মেয়েটার চোখে মুখে দুষ্টমিরা দৌড়াচ্ছে। কেমন মায়া মায়া চেহারা, ঠোঁটের কোণে একটু হাসি, যেই হাসি হৃদয় কেড়ে নিতে সক্ষম। রাফসানের থেকে বয়সে অনেক ছোট এই জুহাইরা। রাফসান আচমকা জুহাইরাকে কোলে তুলে নিয়ে বিছানার দিকে এগুতে এগুতে বলতে লাগল, উ চলো তবে রেখে আসি বাপের বাড়িতে। জুহাইরাল যায় লাল নীল হতে লাগল। ব্যাডা যে এমন জাত তা তো তার সাহেব সুহেব চেহারা দেখে বোঝা যায় না। স্ত্রীর এমন যা মুখ দেখে রাফসানের এক প্রকার ভালো লাগছে, আরেক প্রকার অবাক হয়ে দেখছে। মেয়েদের যা রাফসান এ যাবৎ কাল দেখেনি। ফারিনকে যখন বিয়ে করেছিল, প্রথম রাতে রাফসান হাজারো স্বপ্ন বুনে যখন রুমে ঢুকেছিল তখনই কাচ ভাঙার মতো রাফসানের হৃদয় ভেঙে গিয়েছিল। রুমে ঢুকে দেখল ফারিন গায়ের শাড়ি খুলে এক প্রকার লুটিয়ে ফেলে রেখেছে একপাশে। গায়ে টি শার্ট পরে পায়ের উপর পা তুলে দিয়ে আরামসে ফোন দেখছে। দেখেই বোঝা যাচ্ছে কারো সাথে জমিয়ে আড্ডা দিচ্ছে। রুমে ঢুকে লাল টুকটুকে বউ দেখার স্বপ্নটা বিষাদে রূপান্তরিত হয়েছিল। তাও সে নিজেকে মানিয়ে নিয়ে ভাবল, ছোট মানুষ এত কিছু বুঝে না। স্নেহ নিয়ে ফারিনকে যখন কিছু জিজ্ঞেস করতে যাবে অমনি ফারিন একদম নাকচ করে দিয়ে জানিয়ে দিল, কোনো প্রকার স্বামিত্ব দেখাতে আসবেন না। এসব শাড়ি টাড়ি পরে থাকতে পারবো না, তাই খুলে নিয়েছি। আপনি বরং ঘুমিয়ে যান, আমি পরে ঘুমাচ্ছি। এরপর থেকে রাফসান ফারিনের থেকে কখনো কোনো কিছু আশা করেনি। মায়া মমতা ভালোবাসা কোনো কিছু নয়। আজ এতদিন পর এসে জুহাইরার লজ্জা মুখ দেখে রাফসানের যেন আনন্দ ধরে না। মনে হচ্ছে এই বুঝি তার সুখের ঠিকানা। যে সুখের তৃষ্ণায় রাফসান অতল সমুদ্রে হাতরে মরত।